এই 5 আগস্টকে কেন্দ্র করে ভয়াবহ নাশকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশে কোথায় কে নাশকতা করবেন সেই হিসেবে পালিয়ে থাকা নেতাকর্মীদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ঢাকাতে বড় ধরনের একটা ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে যারা রয়েছেন বা যারা পালিয়ে রয়েছেন এবং যারা ভারতে অবস্থান করছেন তাদেরকে নিয়ে বড় ধরনের একটা নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। ইন শর্ট যদি বলি যে আগস্টের মাসে পুরো বাংলাদেশের মানুষদেরকে আবারও কাঁদানোর পরিকল্পনা হাতে নিয়েছে ফ্যাসিবাদী শক্তি এবং অন্তর্বর্তী সরকারকে হটিয়ে তারা আবারও ফিরে আসতে চাচ্ছে। তাদের এই কার্যক্রমকে আঞ্জাম দেওয়ার জন্য তাদের সঙ্গে মুজিববাদী নেতাকর্মী, আমলা, সশস্ত্র বাহিনী এবং পুলিশের সাবেক কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত বা তারাও এই পরিকল্পনার সঙ্গে জড়িত রয়েছে এমনটিও অনেকেই বলার চেষ্টা করছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে ভয়াবহ পরিকল্পনার হাতে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বা এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য সরকারকে কি ভূমিকা গ্রহণ করা উচিত? প্রথম বিষয়টা আসে যে আওয়ামী লীগ ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছেন 5 আগস্টের আগে ইউনূস সরকারকে হটানোর জন্য তারা বড় ধরনের নাশকতা পরিকল্পনা করছেন। ইতিমধ্যে বেশ কিছু তথ্য সামনে এসেছে। বাংলাদেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থার নাকের ডগায় বসে তাদের এত বড় পরিকল্পনা করা বা এই পরিকল্পনা যেন তারা বাস্তবায়ন করতে পারে তার জন্য যে তারা পুরো একটা টিম ওয়ার্ক করছেন, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মুস্তাফিজ। ধন্যবাদ মুনি ভাই। প্রথমেই সহ-আলোচকদের এবং যারা এখানে অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এই নিউজটা দেখে রীতিমতো ভয়াবহ একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে অবভিয়াসলি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই নিউজটাও মানে ইনকমপ্লিট। কিছু কিছু জিনিস আছে যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই কিভাবে ইনভেস্টিগেট করতে হয়, কিভাবে শেষ পর্যন্ত দোষী যারা আছে তাদেরকে ধরতে, এটা খুব ভালোভাবে জানেন, এটা কাউকে শেখানোর কোনো কিছু নাই। আমি প্রথমেই ধন্যবাদ দিব, সম্ভবত এই রিপোর্টটা বোধহয় এনএসআই ডিজি মেজর জেনারেল ফরিদকে ধন্যবাদ দিব যে উনি সম্ভবত এই রিপোর্টটা বের করেছেন। আমি সবচেয়ে অবাক হয়েছি যে পুলিশ যখন জেনেছে যে গত 8ই জুলাই একটা কনভেনশন সেন্টারে একটা মানে এনজিও ওয়ার্কশপের নামে একটা হয়েছে, তাহলে কিন্তু তাদের সাথে সাথেই প্রথম কাজ ছিল হচ্ছে ওই কনভেনশন সেন্টারে যাওয়া, মালিকের সাথে কথা বলবে যে কারা এটা ভাড়া নিয়েছিল তাদের কাছে যাওয়া, আচ্ছা অমুকে ভাড়া নিয়েছিল, আচ্ছা আপনার নিয়েছিলেন কোন এনজিও, অমুক এনজিও। তো এনজিও যারা করে কর্মশালা করলে তারা অবশ্যই এটা একটা কি রোস্টার তারা রাখে যে কারা কারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছিল, আপনি ওইটা দেন, দিলেই কিন্তু এই 400 জনের মধ্যে অ্যাটলিস্ট অর্ধেকেরও বেশি এতক্ষণে কিন্তু অ্যারেস্টেড হওয়ার কথা ছিল। এটা কি আমরা দেখছি না। এর কারণ কি, পরবর্তীতে আমরা এটাও জানলাম যে এই কারণে আমরা এর আগে দেখেছি যে পুলিশের যে প্রধান ছিল বেনজির আহমেদ যখন তার যে লিকড অডিও ফুটেজ যেখানে আছে এখানে সে স্পষ্টতই বলেছে যে তার লয়ালিস্ট গ্রুপ এখনো এতে আছে, কি বলে অলরেডি পুলিশে বিভিন্ন জায়গাতে আছে। সেম উইথ দ্য মিলিটারি, এখানে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যাক্টিভ ভাবে এখানে এটার সাথে জড়িত, মনির জড়িত, আসাদুজ্জামান কামাল জড়িত। এই প্রত্যেকটা লোককে মনে করেন যে যারা ফ্যাসিস্ট আমলে যারা এই কাজগুলা করতো তারা কিন্তু একজন আরেকজনের সাথে খুব ক্লোজ টাই রাখতো। সো এইখানে কারা কারা বেনজিরের ক্লোজ ছিল বা আওয়ামী লীগ ছিল এটা জানার জন্য তো কোনো রকেট সায়েন্টিস্টের দরকার হয় না। যারা একসাথে চাকরি করেছে, আমি কি আমার সার্ভিসে এত দূরে আছি তারপরেও তো আমি জানি কারা কারা আওয়ামী লীগ সেনাবাহিনীতে কারা কারা জেনারেল আওয়ামী লীগ ছিল আর কারা কারা কিছুটা নিউট্রাল ছিল, কারা একদম গুম খুন পর্যন্ত জড়িত ছিল, এটা আমরা স্পষ্টভাবে জানি। সো পুলিশের না জানার কোনো কারণ নাই, আমলাদের না জানার কোনো কারণ নাই, গোয়েন্দা সংস্থা না জানার কোনো কারণ নাই। এর কারণ আমি আবারও সেই একই কথা বলবো যে বর্তমানে এই সরকার যে সমস্ত প্রবলেম ফেস করতেছে, এই প্রবলেম ফেস করার কারণ একটাই, এই প্রতিটা জায়গার থেকে আমরা বিপ্লব করেছি ঠিকই, কিন্তু শেখ হাসিনার যারা এই কাজগুলো করছিল, গুম খুন থেকে শুরু করে এবং তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছিল, তাদেরকে আমরা কি করি না, আমরা কি করলাম, আইজি প্রিজন ছিল মামুন,
সরি আইজি প্রিজন বলতেছি, পুলিশের প্রধান ছিল মামুন, উনাকে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, সেনাবাহিনী কি সিভিলিয়ানের দিকে গুলি করেনি? বিজিবি প্রধান কি, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি বর্তমান ডিজির আন্ডারে পাবলিকের দিকে গুলি করেনি? কোস্ট গার্ড, নেভি, এয়ারফোর্স কি, এয়ারফোর্স বা মিলিটারি এভিয়েশন হেলিকপ্টার থেকে গুলি করেনি? তাদেরকে কেন আমরা ধরছি না? তারপরে আমরা ওই দিন দেখলাম সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছে যে সেনা প্রধান কি কিভাবে সাপোর্ট দিয়েছে। আমার কথা হচ্ছে সেনা প্রধানের আদেশে বাংলাদেশ সেনাবাহিনী যত সিভিলিয়ানকে গুলি করে বেড়েছে তাদের রক্তের ঋণ কি শোধ হয়ে গেছে? এই আহত যাদের খোঁজ খবর নিলে কি রক্তের ঋণ শোধ হয়ে যাবে? আমরা সেনাপ্রধানের প্রশংসা সার্জিস সেদিনই করতে পারবে যেদিন এই রক্তের ঋণ শোধ হবে। রক্তের ঋণ শোধ হওয়ার আগে আমরা শুধু আইজি প্রিজন সরি আইজি পুলিশ ইয়াকে ধরেই আমরা সফল করে দিলাম। এবং এই কারণেই বাংলাদেশ এখন যে সিচুয়েশনটা পড়তেছে, এবং প্রফেসর ইউনূস সরকার সরি টু সে উনি মানে স্বজন প্রীতির এমন একটা করেছেন যে তার সাথে একবার চাকরি করেছে তারাই হচ্ছে সাকসেসফুল তাদেরকে, এবং উনি তাদের সমস্যাগুলো থাকলেও উনি ওগুলা চেঞ্জ করবেন না। ওনাকে ভালোভাবে যারা আমরা অনলাইনে অ্যাক্টিভিস্ট করি, যারা মিলিটারি সম্বন্ধে যারা জানি, তারা আমরা ভালোভাবে জানি। একমাত্র আমি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি গুম কমিশনের উপরে। গুম কমিশন এবং কমিশন তারা সাকসেসফুলি প্রত্যেকের নামে কি দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্লকেজ দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট করেছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না সেনাপ্রধানের জন্য। তাদেরকে যাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল তারা বিদেশে চলে গেছে, বিদেশে পালায় যেতে সে সাহায্য করেছে। আর সেই সেনাপ্রধানকে নিয়ে সার্জিস তার ডুগডুগি বাজাচ্ছে অনলাইনে। সো আমরা এখন এই এনসিপি যাদেরকে আমরা ফিউচার হোপ মনে করেছিলাম, চাঁদাবাজির ঘটনা নাই দিলাম, তারাই এখন যারা শুধু আইজি মামুনের সাথে ধরে এবং যারা অন্যান্য করেছিল। এবং একটা জিনিস স্পষ্ট বুঝতে হবে যে বাংলাদেশের এই সমস্যার জন্য ভারতের প্রেসক্রিপশন এখনো দায়ী। এখনো যে এই সিকিউরিটি সিচুয়েশন নিয়ে যেটা আসছে প্রত্যেকটাই আসছে হচ্ছে ভারত থেকে। মনিরুল পুলিশের যে আইজি ডিআইজি ছিল মনিরুল একটা অফিস দিয়েছে দিল্লিতে, রয়ের সাথে ক্লোজলি কাজ করতেছে, আসাদুজ্জামান কামাল, বেনজির, এরা সবাই এটার সাথে ইনভলভ। মিলিটারি লেফটেন্যান্ট জেনারেল মুজিব এটার সাথে ইনভলভ। এত কিছু হওয়ার পরেও যারা এদের সাথে কানেকশন আছে, সেনাপ্রধান 5 তারিখে উনি মানে উনাকে ওই যে একটা স্টোরি আমরা শুনি না, এসএসএফ তার দিকে পিস্তল ধরেছে, দ্যাটস অল বুলশিট। এবং এই জিনিসগুলো এখন সামনে চলে আসতেছে। অরিজিনালি শেখ হাসিনার নির্দেশেই এয়ারফোর্স তাকে পৌঁছায় দিয়ে আসছে এবং আর্মি তাকে সাপোর্ট দিয়েছে, এবং সাকসেসফুলি এনসিপি করাপ্টেড করেছে। কিভাবে? তাদেরকে ক্ষমতার অংশে নিয়ে আসার জন্য। আমি মনে করি যে বাংলাদেশকে এই বিপ্লবী যারা ছিল তারা অ্যাকচুয়াল স্পিরিটেই তারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনাকে সরাইছে। কিন্তু আমরা এই যে ভারতের দোসর যারা আছে, জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ, তারা এনসিপির লিডারদেরকে নিয়ে লোভ দেখিয়েছে যে তাদেরকে ক্ষমতার পার্ট করবে। ক্ষমতার পার্ট করতে গিয়ে দে বিকাম করাপ্টেড। আমি যেটা মনে করি যে আমাদের দেশটা হচ্ছে আমার মা। আমার মা বিপদে পড়লে যদি আমি মাকে সাহায্য করি, আই ডোন্ট আস্ক ফর ওয়েজ। আমি তার কাছে আমি বেতন চাবো না। হ্যাঁ, আমি তাকে করতে চাবো, অবশ্যই রাজনীতি করে একটা দেশকে শাসনের একটা অংশ হইতে চাবো। কিন্তু বর্তমানে এনসিপি যেটা করতেছে এটা অ্যাকচুয়ালি আমি বলবো উচ্চাকাঙ্ক্ষা, মানে চরম উচ্চাকাঙ্ক্ষা। এবং এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই আমি বলবো প্রফেসর ইউনূস সরকারকে আপনারা যতই দোষ দেন, আপনারা এটার জন্য যায়নি। বিএনপি যেরকম ভাবে দায়ী যে তারা প্রেসিডেন্ট চুপ্পু এবং জেনারেল ওয়াকারকে সরাইতে না করছে, এই কারণেই জেনারেল ওয়াকার এখনো 9 ডিবেট জিওসি বিজিবি ঢাকা কন্ট্রোল করার যারা আছে, একটা ক্রাইসিস সিচুয়েশন হইলে, এই যে ক্রাইসিস সিচুয়েশনটা কি, এই যে আপনারা দেখলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের মধ্যে তারা ঢাকা দখল নেওয়ার চেষ্টা করবে। দ্যাটস দ্য সিচুয়েশন। যখন একটা আওয়ামী লীগের এই যে সমস্ত প্রেতাত্মাগুলা এসে যখন একটা সিচুয়েশন তৈরি করে ঢাকার, আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা কখনোই সম্ভব হবে না, কিন্তু তারা চেষ্টায় জড়ো আছে। এই চেষ্টা করতেছে এই জেনারেল ওয়াকার ওই একই সাপোর্টটা তাদেরকে দিচ্ছে। ক্রাইসিস হলে 9 ডিবেট জিওসি এদেরকে নিয়ে সে আবার ঢাকা দখল নিয়ে নিবে। কিন্তু এই কথাটা প্রফেসর ইউনূস যেরকম বুঝতেছে না, এনসিপিও জেনারেল ওয়াকারের ডুবডুবি বাইতেছে। তো এই সবকিছু মিলায় আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ একটা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার আমরা কোনো কিছু দেখতেছি না। আমার কথা হচ্ছে আমরা যদি দেশের জন্য রাজনীতি করতে চাই, আমরা এটা ক্লিন হার্ট নিয়ে, ভালো
একটা বিশ্বাস নিয়ে দেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাবো। কিন্তু আমরা এনসিপির কাছ থেকে এই জিনিসটা করতে পারি নাই। বিএনপির কথা বাদ দিলাম। বিএনপির এত একটা বড় দল, তাদের এখন বর্তমানে কন্ট্রোল নাই। তাদের লিডার লন্ডনে বসে আছে। লন্ডনে বসে থেকে বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করা যাবে না। উনি যদি দেশে না আসেন, তাহলে উনার এই দল থেকে ইস্তফা দিয়ে উচিত যারা আছে, অন্য নেতৃত্ব যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া। আমি এই জায়গায় এখানেই শেষ করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবে জনাব মুস্তাফিজুর রহমান, জনাব মতিনুর রহমান। সেম প্রথম বিষয়টাই আসে আপনার কাছে, যে আওয়ামী লীগ বড় ধরনের নাশকতার প্ল্যান করছে। তার একটা বড় একটা অংশ আমরা দেখেছিলাম যে মাইলস্টোনে বিমান ট্র্যাজেডির ঘটনার পর তারা সচিবালয়ে ঘেরাও করা বা সচিবালয়ের আন্দোলনের নামে তারা সচিবালয়ে অনেক বড় ধরনের একটা নাশকতা করার পরিকল্পনা করেছিল। সেটা যদিও বাস্তবায়ন হয়নি। পরবর্তী টার্গেট তাদের আগস্ট মাস। এই মুহূর্তে প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত, বা যেটা জনাব মুস্তাফিজুর রহমান সাহেব বেশ কিছু বিষয় এখানে তুলে ধরলেন, বিশেষ করে সেনা প্রধান বা গোয়েন্দা বাহিনী তৎপরতা নিয়েও আপনি কি বলবেন? ধন্যবাদ মনির ভাই আপনাকে। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার। সে সাথে আমার দুজন সহ আলোচক, তাদেরকে শুভেচ্ছা এবং সালাম, এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের। দেখুন, একটি কথা আছে, সেটি হচ্ছে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। আপনি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ 5ই অগস্টের পরে 8 অগস্টে যেটি গঠিত হয়েছে, প্রথম পর্যায়ে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ছিল, সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে তারা ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হওয়ার কারণেই আজকে কিন্তু এই যে সংকট নিয়ে আপনি কথা বলছেন, এই সংকটটা অটোমেটিক্যালি কিন্তু ঘটবে। এটি ঘটবে এই কারণেই, যারা ফ্যাসিস্ট ছিল তারা, আপনি যদি দেখেন তাহলে তাদের মাথাটা হয়তো ভারতে গিয়েছে, কিন্তু অন্যান্য যে ডালপালা তারা কিন্তু ভারতে যায় না, তারা বাংলাদেশে অবস্থান করছে। তো সঙ্গত কারণেই আপনি তাদের জায়গা থেকে যে কাজগুলো করা উচিত সেটি তারা করবে, কিন্তু এই কাজগুলো যাতে করতে না পারে সেই জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়নি। সেটি ব্যর্থতার কারণে হয়নি, অথবা তাদের অনভিজ্ঞতার কারণে হয়নি, অথবা আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে করেন, এই বিষয়ে এরকম অনিচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটেছে। দেখুন, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 5ই অগস্টের যে আন্দোলন বা অভ্যুত্থান, এটি তো নতুন করে বলার অপেক্ষা রাখে না, যেখানে অসংখ্য ছাত্র জনতা যেখানে শহীদ হয়েছে, এবং একটি আকাঙ্ক্ষা, বড় একটা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় মানুষ নেমেছিল। এবং এই আন্দোলনের যদি আপনি প্রাথমিক পর্যায়ে আপনি দেখেন, তাহলে এই আন্দোলনের রাজনৈতিক নেতৃত্ব ছিল না। নেপথ্যে রাজনৈতিক দলগুলো তাদের পেছনে শক্তি জুগিয়েছে, সম্পৃক্ত থেকেছে, অংশগ্রহণ করেছে আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, কিন্তু নেতৃত্বের পর্যায়ে ছিল শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা নেতৃত্ব পর্যায়ে থাকার পরিপ্রেক্ষিতে তাদের ভিতরে এই ছাত্র আন্দোলন, বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, যে ধারায় এবং যে প্রত্যাশা নিয়ে এটিকে সুসংগঠিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার উচিত ছিল, সেটি তারাও ব্যর্থ হয়েছে। আপনি দেখবেন যে, কারণ এটি অনভিজ্ঞতার কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহের কারণে, ফলে যে জিনিসটি দাঁড়িয়েছে আজকে 5 অগস্টের আগ পর্যন্ত একাট্টা ছিল ফ্যাসিস্ট সরকার ব্যতীত সকল গণতান্ত্রিককামী রাজনৈতিক দল, জনগণ, শিক্ষার্থী, অর্থাৎ সকল স্তরের মানুষ, তারা শেখ হাসিনার বিদায়টা নিশ্চিত করতে চেয়েছে, যার ফলে রাজপথে আন্দোলন হয়েছে। আন্দোলনের পর আপনি যদি লক্ষ্য করেন, তাহলে রাজনৈতিক দলের ভিতরে প্রত্যেকটি স্ব রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নিজস্ব কৌশল এবং নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে আগানোর চেষ্টা করেছে। সেখানে কিন্তু যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে ফ্যাসিস্ট মুক্ত একটা দেশকে গড়ার ক্ষেত্রে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হওয়া, সেই জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে সেই ঐক্যমতে কিন্তু বড় ধরনের একটা ব্যত্যয় ঘটেছে। এবং এই ব্যত্যয় ঘটার পেছনে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটি হচ্ছে এরকম যে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় আপনি দুটি রাজনৈতিক দলকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরেকটু হচ্ছে জামাত ইসলাম, এই দুটি রাজনৈতিক দলকে কিন্তু নিঃশেষ করার চেষ্টা করেছে। কারণ ফ্যাসিস্ট সরকার জানতো
যে তাদের কাউন্টার পার্ট হতে পারে একমাত্র এই বিএনপি এবং জামাত ইসলাম, যার ফলে বিএনপির একেবারে টপ লেভেল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এদেরকে নির্যাতন করেছে বিগত 15 বছর একটানা, এবং জামাত ইসলামের তো অনেকগুলোকে টপ লিডারকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে মিথ্যা মামলার মধ্য দিয়ে। এবং এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে একাট্টা হওয়ার উচিত ছিল, যে একাট্টা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি নাই। ফলশ্রুতিতে যেটি হয়েছে, এই ফাঁকে ফ্যাসিস্ট সরকারের যে যারা বাংলাদেশে অবস্থান করছে বা ধরুন যে ভারতে যারা অবস্থান করছে, তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত রেখেছে, কারণ তাদের নিজেদের ভিতরে এক ধরনের প্রতিহিংসা পরায়ণ থাকা খুবই স্বাভাবিক, এবং সেটি তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন নানামুখী পদক্ষেপ তারা গ্রহণ করার চেষ্টা করেছে। কারণ এখনো পর্যন্ত আপনি সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, অপরাপর অন্যান্য যে বাহিনী যারা আছে, এই বাহিনীগুলোর ভিতরে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা লিডিং পর্যায়ে ছিল, তাদের ব্যাপারে কিন্তু আপনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেন নাই। ফলশ্রুতিতে তারা কিন্তু এই যে দেশের বাইরে এবং দেশের ভেতরে থাকার যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু তারা নিজেরাও জড়িত। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি, এই সরকারটি অত্যন্ত জনপ্রিয় একটি সরকার, জনসমর্থন পুষ্ট একটা সরকার, কিন্তু দৃশ্যপটে আপনি যদি দেখেন সবচেয়ে দুর্বল একটি সরকার, যে সরকার আসলে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এখানে আপনাদের মনে থাকার কথা সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রয়াত সেক্রেটারি এম এ জলিল একসময় দেখবেন যে এই যে সচিবালয় ঘেরার একটা পদক্ষেপ নিয়েছিল, ট্রাম্প কার্ড যেটিকে বলা হচ্ছিল। অর্থাৎ আমাদের বাংলাদেশে বিশেষ করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো যখন গভর্নমেন্ট এটিকে অ্যাপ্রুভাল দেয়, এবং এই ইন্টারন্যাশনাল এনজিও গুলো অ্যাপ্রুভাল মূলত এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স থেকে, এখানে স্পষ্টত বলা আছে যে এই এনজিও গুলো হবে আসলে নন পলিটিক্যাল এবং নন পার্টিজান। কিন্তু বাস্তবিক পক্ষেই বাংলাদেশের মতো একটা দেশে আপনি দেখবেন যে সরকারের চাইতে অনেক শক্তিশালী কিন্তু এই এনজিও গুলো, যারা রাষ্ট্রের ভিতরে আরেকটি স্টেট তারা নিজেরা তৈরি করেছে। ফলশ্রুতিতে এই এনজিও গুলো কখনো কখনো রাজনৈতিক দলের আপনার সহযোগী পার্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থেও নিজেদের অবস্থানগুলোকে তারা একাট্টা হয়েছে। ফলশ্রুতিতে যে জায়গাতে আমি মনে করি যে আজকে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনি দেখবেন একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এটি আপনি লক্ষ্য করবেন না। এই যে দ্বন্দ্ব, যেটি ফ্যাসিস্ট সরকার যে জিনিসটি চেয়েছে মানে রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়, ঠিক ওই জিনিসটি কিন্তু এখন আমরা দৃশ্যপটে লক্ষ্য করি যে একজন আরেকজনকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে যে বক্তব্যগুলো, যে কথাগুলো আপনার উত্থাপন করা হয়, ফলে রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যর চাইতে তাদের ভিতরে বিভাজনের বিষয়টি কিন্তু অনেক বেশি স্পষ্ট হয়। ফলে এই সংকটের ভিতরে আপনাকে যখন একে অপরের প্রতি আপনি কুৎসা রটনা করেন, আপনি একে অপরকে যখন ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেন, তখন কিন্তু এই যে ফ্যাসিস্টের যে অংশটা, সেই অংশটা কিন্তু এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে। ফলে রাষ্ট্রের ভিতরে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেটি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। এই তৈরি হওয়ার, আমি মনে করি যে এই তৈরি হওয়ার পেছনে ফ্যাসিস্ট সরকারের যেরকম একটা ইন্ধন রয়েছে, এবং রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে এখনো যারা জড়িত, যারা ফ্যাসিস্টের একটা অংশ, তাদের নেপথ্যে একটা ভূমিকা রয়েছে। এই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ এই মুহূর্তে আপনি দেখবেন যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যেটি আপনি উল্লেখ করেছেন যে একটি গোয়েন্দা সংস্থা, যেটি মোস্তাফিজ ভাই উল্লেখ করলেন যে এনএসআই এটি প্রকাশ করেছে। আমরা নিজেরাও কিছু জিনিস হয়তো অনুমান করতে পারি, এটার জন্য খুব বেশি আপনার বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখলেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতিতে এই মুহূর্তে নাই। কিন্তু আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যে 5ই অগাস্টে যে প্রত্যাশা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটনা হয়েছিল, সেই প্রত্যাশাটা কি আসলে আকাঙ্ক্ষার সাথে আমাদের প্রত্যাশার কোনো সম্পর্ক আমরা দেখতে পাই কিনা? এই দেশটা তো আমরা এভাবে দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম 5ই অগাস্টের পরে একটা সুন্দর, এবং যেটি 5ই অগাস্টের আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভেতরে যে এনভায়রনমেন্ট ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, যে সম্পর্কটা ছিল, সেটি আমরা 5ই অগাস্টের পরে কিন্তু আমরা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সেটি হয় নাই। এবং সেই না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এখানে হয়তো রাজনৈতিক দলগুলো ব্যক্তি বিশেষ কিছু কিছু ক্ষেত্রে দায়ী,
এবং সকল রাজনৈতিক দলের ভিতরেও আপনি লক্ষ্য করবেন সবাই যে আমি সেন্টেন্স গুলো শেষ করে একটু, সবাই যে ওই জিনিসগুলো আপনার একই আদর্শ ধারণ করে বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে আপনি ফ্যাসিস্টের কিছু কিছু এলিমেন্ট কিন্তু সেখানে থাকতে পারে এবং সেখানে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমি যতটুকু আমার ব্যক্তিগত ধারণা, তারা যে অর্থগুলো বাংলাদেশ থেকে লোপাট করেছে, এই অর্থগুলো কিন্তু বাংলাদেশে তারা ব্যবহার করবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে। সেখানে যদি যে সকল বাহিনী, যে সকল সংস্থা অস্থিতিশীল করার কে প্রোটেকশন দিবে, সেখানে সেই বাহিনীগুলোর যদি কিছু অংশ সেখানে ইনভলভ থাকে এবং সেটি টপ মোস্ট লেভেলে, তাহলে সেটি এই বর্তমান সরকার, যেটি আমি বলেছি যে দুর্বল সরকার, কারণ প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল সরকার, সেই দুর্বল সরকারের পক্ষে সেটি মোকাবেলা করা এবং একইভাবে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অপরাপর যে সম্পর্কের অবনয়ন যে বিষয়টি, সেটি সত্যিকার অর্থেই একটা শঙ্কার মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে যায়, যেটি 5ই আগস্টের স্পিরিটের সাথে কোনোভাবেই এটি যায় না। সেই কারণে আমি মনে করি যে বিষয়টি, যেমন এখানে সার্জিস আলমের কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করার পরে তার সম্পর্কে একটা স্টেটমেন্ট কিন্তু মিডিয়াতে সে দিয়েছিল। অতি সম্প্রতি সার্জিস আলম যেটি স্টেটমেন্ট দিয়েছে, এটা মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় যে সেনাবাহিনীকে এক ধরনের তোষামত করে, অর্থাৎ সেনাপ্রধানকে বিশেষ করে তোষামত করে স্ট্যাটাসটা দিয়েছে। আমি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা ঐক্যর প্রতীক, একটা গৌরবোজ্জ্বল একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠান যে পুরোটাই A to Z ওই জায়গাতে আছে, যেটি আজ থেকে আমরা 20 বছর আগে যদি চিন্তা করি, ওই দৃষ্টিভঙ্গিতে সেনাবাহিনী আজকে জনগণের কাছে আপনি যদি লক্ষ্য করেন, জনগণ সেনাবাহিনীকে যে দৃষ্টিভঙ্গি থেকে, যে শ্রদ্ধার চোখে সেনাবাহিনীকে দেখতো, সেনাবাহিনীর সেই অবস্থানটা, সেই মর্যাদাটা সেনাবাহিনীর অক্ষুণ্ণ আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখবেন যে এনসিপি নামক যে রাজনৈতিক দল, এই দলের প্রতি কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল যে সত্যিকার অর্থেই একটা ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনে তারা ভূমিকা রাখবে, অর্থাৎ একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে। কিন্তু দুঃখজনক হচ্ছে ট্রেডিশনাল রাজনৈতিক দলের ভিতরে, তাদের ভিতরেও কিন্তু আপনি যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, যেটি আমাদেরকে খুব আহত করে। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে এটা বলে শেষ করি, উমামা ফাতেমা, আমি তার সাথে অনেকগুলো টক শো করেছি মেইন স্ট্রিম মিডিয়াতে, এবং তার যে আক্ষেপ এবং তার যে কষ্ট, এটি আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। আজকে সে এই জায়গা থেকে কিন্তু নিজেকে সে অ্যালুফ করেছে। তাহলে এই যে যারা নেতৃত্বে ছিল, তারা ক্রমান্বয়ে যে অ্যালুফ হয়েছে এবং অ্যালুফ হচ্ছে, এটি এনসিপি সেটিকে রিয়েলাইজ করে কিনা, এবং তাদের কোন কোন জায়গাতে এই ত্রুটিগুলো রয়েছে এবং কোন কোন জায়গাতে তাদের ব্যর্থই রয়েছে, যেটি আকাঙ্ক্ষার সাথে, তাদের যে আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে সেই জায়গাগুলোতে তারা আইডেন্টিফাই করেছে কিনা। সুতরাং সবকিছু মিলিয়ে আমি মনে করি যে সিচুয়েশন এই মুহূর্তে বিরাজমান, এই সিচুয়েশনটা আসলে আমাদের কারো প্রত্যাশিত নয়। এবং আমি এটুকু বিশ্বাস করি যে ফ্যাসিস্ট সরকারের যত পরিকল্পনায় গ্রহণ করুক না কেন, কোনোভাবেই ঢাকা শহর বা বাংলাদেশকে তারা নতুন করে অরাজকতা সৃষ্টি করবে, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা নেয়ার যে সুযোগ তারা পাচ্ছে, এখনো পর্যন্ত এই বিষয়টি আমরা আলোচনা করছি, এইটাই তো হওয়ার কথা ছিল না। তাহলে আমাদের কোন জায়গায় ব্যর্থতা, সরকার একটি আছে এবং সেই সরকার কোন জায়গাতে ব্যর্থ হচ্ছে, সরকার সেই জিনিসটি ফিল করে কিনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবে জনাব মতিউর রহমান। জনাব মোল্লা রহমতুল্লাহ, মাইকটা মিউট আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, প্রথম বিষয়টা নিয়ে একটু আপনার মতামত দিবেন, যে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করছে পলাতক বা নিষিদ্ধ আওয়ামী লীগ, এবং তারা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়ে তারা যে ট্রেনিং করেছেন, প্রায় 400-র উপরে কর্মীকে ট্রেনিং দিয়েছেন, এত কিছু ঘটনা ঘটে গেছে, আমাদের প্রশাসন আসলে কি ভূমিকা পালন করছে? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দুই সহ আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাতে চাই যে সকল দর্শকরা আমাদেরকে দেখছেন এবং আগামীতে দেখবেন। প্রথমেই দুঃখ প্রকাশ করে নেই যে আমাদের প্রতি যে প্রত্যাশা ছিল, স্যার একটু আগে বলছিলেন, সেই প্রত্যাশার জায়গাটা আমরা আসলে এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। তবে স্যার একটা কি জিনিস, আমরা মাত্র রাজনৈতিক দল হিসেবে, আমাদের রাজনৈতিক দলের বয়স মাত্র 4 মাস। তো
এখনো কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম ঠিক ওইভাবে শুরু করতে পারিনি। মাত্র আমাদের সাংগঠনিকভাবে একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি। তো এখনো পর্যন্ত রাজনৈতিক, আপনারা হতাশ হবেন না প্লিজ স্যার। আমাদের উপরে যে আপনাদের যে আস্থা বিশ্বাস আছে সেটা রাখবেন। আশা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারবো। এবার আমি মনির ভাই কোশ্চেনে আসছি যে আপনি যে প্রশ্নটি করলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত আওয়ামী লীগকে সুযোগ দিয়ে যাচ্ছে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার। এটা আসলে হয়েছে কি, দেখুন বিগত 17টি বছর, আমি যদি মানে একদম স্পেসিফিক ভাবে বলে থাকি, প্রত্যেকটি দপ্তরে, আমি যদি বলি যে ইউনিয়ন পরিষদের চৌকিদার মানে গ্রাম পুলিশ নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, একটা নিয়োগ কি এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা, এই রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে করা হয়েছে? হয়নি। পুরা নিয়োগ প্রক্রিয়াটাই ছিল আওয়ামী রেজিমকে প্রতিষ্ঠা করার একটা মাধ্যম মাত্র। এখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত একটা সেক্টর নাই যে সেক্টরটা আওয়ামী লীগ ধ্বংস করে দেয় যায়নি। আমি যে আজকে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মানে পুলিশকে আসলে এমন হওয়ার কথা ছিল? আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, এখন দেখছি যেটা কার্যত এখন পুলিশটা অকার্যকর হিসেবে আছে। মানে পুলিশ এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেছে প্রায়, এখনো পর্যন্ত ফাংশন করছে না। তো এমন একটা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো থাকলে সেখানে এই ধরনের অরাজকতার মানে প্ল্যান করা, এটা তো খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এখনো পর্যন্ত আপনি ধরেন যে কতজন, যে সকল পুলিশ বাহিনীর বিরুদ্ধে, যে পুলিশের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়নি। পুলিশের কতজনকে এখনো পর্যন্ত মানে চাকরিচ্যুত করা হয়েছে? হয়নি। তো পুলিশের বিরুদ্ধে তো হাজার হাজার অভিযোগের তো শেষ নাই। গুম, খুন, ক্রস ফায়ার, নির্যাতন, নিপীড়নের তো শেষ নাই। মানুষকে পুলিশের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। পুলিশের যারা অসাধু, মানে অসাধু, এখন যারা বলবো কিভাবে, আমাকে তো বলতে হবে যে A to Z, টপ টু বটম, মানে এখানে আর কাউকে আপনি বাদ দিতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নিয়োগ হয়েছে হাসিনা রেজিমকে স্থায়ী করার জন্য। যা যা দরকার, যাকে প্রয়োজন, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, একজন এসআই নিয়োগ হবে, একজন কনস্টেবল নিয়োগ হবে, সেটাও তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে, ডিজিএফআই, এনএসআই দিয়ে দেখা হয়েছে যে সে আওয়ামী পরিবারে কিনা, আওয়ামী লীগ করে কিনা। তারপরে তার থেকে পয়সা নেওয়া হয়েছে, পয়সা নিয়ে তারপরে নিয়োগ দিচ্ছে। একে তো দেখেছে আওয়ামী ব্যাকগ্রাউন্ড কিনা, তারপর তাকে পয়সা নিয়ে। এখন আপনি এই প্রশাসনকে কিভাবে ফাংশন করবেন? আমাদের যে মানে প্রত্যাশা ছিল যে বিপ্লব পরবর্তীতে, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে পুরা প্রশাসনিক কাঠামো করে ঢেলে সাজানো হবে একদম ওভারনাইট, মানে পুলিশের সিনিয়র যে অফিসাররা তাদেরকে চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ইনিশিয়ালি তাৎক্ষণিকভাবে আপনি একটা নিয়োগ বডি, ইমার্জেন্সি নিয়োগ বডি করেন না কেন? কিসের জন্য কেন করছেন? আপনি যদি গভর্নমেন্ট যদি এটা করতো যে হ্যাঁ আমার 10,000 পুলিশ অফিসার দরকার, আমার প্রশাসনকে আসলে যে অবস্থায়, ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, এই অবস্থায় আমি চালাতে পারবো না। আমার আমলা একদম মানে A to Z একই অবস্থা। সচিব হলে আপনি জানেন, একজন পিয়ন থেকে শুরু করে একজন সিনিয়র সচিব পর্যন্ত, মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত, প্রত্যেকেই, মানে কাকে বাদ দিয়ে আপনি কাকে রাখবেন? তো এই সময় যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটা আসলে গভর্নমেন্ট হাতে নিতে পারেনি। স্যার একটু আগে বলছিলেন যে এই সব থেকে বাংলাদেশের ইতিহাসে জনসমর্থন বলে একটা সরকার, কিন্তু একটা মানে অকার্যকর একটা সরকার।